যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেনে দাবানলে পুড়ে গেছে অন্তত ৬০০ ঘরবাড়ি এবং বিভিন্ন স্থাপনা। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৬০,০০০ মানুষকে। এদিকে ফ্রান্সের ঐতিহাসিক শহর কার্কাসেনের কাছে আগুনে পুড়ে গেছে ১০০ হেক্টরের বেশি বনাঞ্চল। বিশ্বজুড়ে চলমান দাবানল পরিস্থিতির খবর জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেনে দাবানলে পুড়ে গেছে অন্তত ৬০০ বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা। নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৬০,০০০ মানুষকে। বর্তমানে ওয়াশিংটন জুড়ে ১৫টি বড় দাবানল সক্রিয় আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ৯০০-র বেশি দমকল কর্মী। স্পোকেনে এরই মধ্যে আগুনে পুড়ে গেছে প্রায় ২.৫ লাখ একর বনভূমি। অন্যদিকে আইডাহো ও ওরেগনের সীমান্তে হুমকির মুখে রয়েছে শত শত বাড়ি। আর ইউটাতে দাবানলে মারা গেছে শতাধিক গবাদি পশু। প্রেসিডেন্ট ট্রাম্প এবং সেক্রেটারি মুলিনের সাথে আমার কথা হয়েছে। এখনকার পরিস্থিতি সম্পর্কে তারা অবগত হয়েছেন। প্রেসিডেন্ট এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমর্থন ও সহানুভূতি জানিয়েছেন। ব্যস্ত সময়ের মধ্যেও তিনি আমাদের কথা শুনতে সময় দিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইউরোপেও একই চিত্র। গ্রিসের রাজধানী অ্যাথেন্সের উত্তর পশ্চিমাঞ্চলে দাবানলে শতাধিক বাড়ি পুড়ে গেছে। কেফালোনিয়া দ্বীপ থেকেও সরিয়ে নেওয়া হচ্ছে মানুষকে। গতকাল থেকেই আগুন জ্বলছে। মাঝে মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও বাতাসের কারণে আরো ছড়িয়ে পড়ছে। আমরা প্রায় নিজেদের চেষ্টাতেই আগুন ঠেকানোর চেষ্টা করছি। এখানে পর্যাপ্ত ফায়ার সার্ভিসের গাড়ি নেই, এখন মাত্র ২টি বিমান কাজ করছে। আগুন এখন আমাদের খামারের খুব কাছাকাছি। বাতাস আর একটু জোরে বইলেই সবকিছু পুড়ে যাবে। এদিকে ফ্রান্সেও নতুন করে উদ্বেগ তৈরি করেছে দাবানল। দেশটির ঐতিহাসিক শহর কার্কাসনের কাছে আগুনে পুড়ে গেছে ১০০ হেক্টরের বেশি বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ২ শতাধিক দমকল কর্মী। আর আকাশ থেকে পানি ছিটাতে মোতায়েন করা হয়েছে ১২টি বিমান। সেই সাথে আগুনের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ A61 মহাসড়ক। আশেপাশের এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদে। খরা ও তীব্র গরমে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সতর্ক থাকতে জনসাধারণকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। গ্রিসের দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় মাঝ আকাশে দুটি অগ্নি নির্বাপন হেলিকপ্টারের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। অ্যাথেন্সের পশ্চিমে অ্যাটিকা বোয়েটিয়া সীমান্ত এলাকায় আগুন নেভানোর অভিযানের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন এক ড্যানিশ পাইলট এবং গ্রিক ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা। আহত হয়েছেন অপর হেলিকপ্টারে থাকা এক ব্রিটিশ পাইলট এবং একজন গ্রিক উদ্ধারকারী। ঘটনার পর তদন্ত শুরু করেছে গ্রিক কর্তৃপক্ষ। সেই সাথে দেশের সব অগ্নি নির্বাপন হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এদিকে তীব্র তাপপ্রবাহের মধ্যে গ্রিসের বিভিন্ন এলাকায় দাবানল নিয়ন্ত্রণে অন্য উড়োজাহাজ দিয়ে অভিযান অব্যাহত রয়েছে। মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় অভিবাসীদের ঢল কিছুটা কমেছে। সীমান্তে এখন আগের তুলনায় পরিস্থিতি শান্ত, তবে সংকট শেষ হয়নি। উন্নত জীবনের আশায় সেউতায় আসা অনেক অভিবাসী এখনো মরক্কোতে ফিরতে রাজি নন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তের নিরাপত্তা বাড়িয়েছে স্পেন। স্পেন থেকে নুরুল ওয়াহিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইসলাম। কয়েকদিনের টানা উত্তেজনার পর সেউতার সীমান্তে এখন মানুষের চাপ আগের তুলনায় অনেকটা কম। সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে স্পেনের নিরাপত্তা বাহিনী। প্রায় ৫০,০০০ অভিবাসীকে মরক্কোতে ফিরিয়ে নেওয়া হলেও বেশিরভাগ মানুষই এখনও সেউতায় অবস্থান করছেন। তারা চান কোনো না কোনোভাবে স্পেনের মূল ভূখণ্ডে ঢুকে নতুন জীবনের সুযোগ পেতে। না, আমি কোনো অবস্থাতেই আর মরক্কোতে ফিরে যেতে চাই না। সেখানে আমাদের কোনো সামাজিক অধিকার নেই, কথা বলার স্বাধীনতাও নেই। তাই সাগর পাড়ি দিয়ে এখানে পৌঁছেছি। প্রয়োজনে খোলা আকাশের নিচে মাটিতে রাত কাটাতে রাজি আছি, কিন্তু ফিরে যাওয়ার প্রশ্নে কিছুই শুনতে চাই না। অভিবাসীদের বেশিরভাগই বলছেন অর্থনৈতিক অনিশ্চয়তা, কর্মসংস্থানের সংকট তাদের দেশ ছাড়তে বাধ্য করেছে। অন্যদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেন ও মরক্কোর কর্তৃপক্ষ সমন্বয় করে কাজ করছে। নিরাপত্তা ব্যবস্থায়ও রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতায়। আমাদের দেশে কোনো কাজ নেই, জীবনেরও নিরাপত্তা নেই, তাই এখানে এসেছি।
আমরা কোনো জঙ্গি নই, শুধু একটি নিরাপদ জীবনের সন্ধানে এসেছি। সংকটের প্রভাব পড়েছে সেউতার দৈনন্দিন জীবনেও। নিরাপত্তার কারণে বন্ধ ছিল অনেক দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে খুলতে শুরু করেছে দোকান, ক্যাফে ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান। তবে গুরুত্বপূর্ণ এলাকায় এখনও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 2 দিন পর দোকান খুলেছি, কিন্তু বিক্রি করার মতো তেমন কিছু নেই। ভয়ে আমাদের কাছে কোনো পণ্য সরবরাহ আসেনি। গত দুদিনে সেউতায় দোকানপাটে ভাঙচুরের ঘটনায় বেশিরভাগ সুপার শপ বন্ধ থাকলেও স্বল্প পরিসরে খুলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এলেও ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো, তাই আবার দোকান খুলেছি। তবে আমরা এখনো সতর্ক আছি। অনেক সময় ক্রেতাদের কেনা পণ্য ছিনিয়ে নেওয়া হয়। সীমান্তে আপাতত উত্তেজনা কমলেও অভিবাসন সংকটের মূল কারণ এখনো রয়ে গেছে। উন্নত জীবনের স্বপ্ন আর অর্থনৈতিক বাস্তবতার টানাপোড়েনে অনেকেই মরক্কোকে ফিরতে চাইছেন না। ফলে সেউতায় পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও সংকট পুরোপুরি কাটেনি। আরাফাত ইসলাম, ৭১। যুদ্ধ থেকে পালিয়ে মরুভূমি পেরিয়ে অনেক সীমান্ত ঘুরে শেষ পর্যন্ত ইউরোপের দরজায় এসে দাঁড়িয়েছেন ৪২ বছর বয়সী সুদানের নাগরিক মুজাহিদ আহমেদ। তার কাছে সেউতা শুধু একটি সীমান্ত নয়, বেঁচে থাকার শেষ আশ্রয়। তাই স্পেন থেকে ফিরে যাওয়ার চেয়ে মৃত্যুকে বেশি সহজ মনে করেন তিনি। তার ইউরোপে পৌঁছানোর সেই দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ যাত্রার গল্প থাকছে রিপোর্টে। সুদানে যুদ্ধ শুরু হওয়ার পর ঘর ছেড়েছিলেন মুজাহিদ আহমেদ। লিবিয়া, আলজেরিয়া হয়ে পৌঁছান মরক্কোতে। সেখানে ১.৫ বছর কাটিয়েও ইউরোপে যাওয়ার সুযোগ পাননি। সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছেন বহুবার, প্রতিবারই ব্যর্থ হয়েছেন। এবার হাজার হাজার মানুষকে একসাথে সেউতার দিকে যেতে দেখে তিনিও শেষবারের মতো চেষ্টা করার সিদ্ধান্ত নেন। মুজাহিদ জানান, সীমান্ত পার হওয়ার প্রতিটি চেষ্টার জন্য দালালদের ১০০ থেকে ১৫০ ইউরো পর্যন্ত দিতে হয়েছে। অথচ মরক্কোতে সেই অর্থ জোগাড় করাও ছিল ভীষণ কঠিন। তাই একসময় তিনি আশাই ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার মানুষের সীমান্ত অতিক্রমের খবর দেখে আবার সাহস পান। মরক্কোতে আমি ১.৫ বছর ছিলাম। আমি একবার চেষ্টা করেছি, কিন্তু আমার বন্ধুরা ৩০ থেকে ৪০ বারও চেষ্টা করেছে। প্রতিবারই ১০০ থেকে ১৫০ ইউরো খরচ হয়। তারপর একদিন দেখলাম হাজার হাজার মানুষ সীমান্ত পার হচ্ছে। তখন ভাবলাম চেষ্টা করে দেখি, অন্তত বসে থাকার চেয়ে এটা ভালো। মুজাহিদ মরক্কোর নাগরিক নন, তাই তাকে ফেরত পাঠাতে হলে যুদ্ধবিধ্বস্ত সুদানেই পাঠাতে হবে, আর সেটি কোনোভাবেই মানবিক হতে পারে না। তার দাবি, আশ্রয়ের সুযোগ পেলে অভিবাসীরাও কঠোর পরিশ্রম করে সমাজে অবদান রাখতে পারেন। আমি একজন শিক্ষিত মানুষ। এখন আমার বয়স ৪২। জীবিকার জন্য রং করার কাজ করি। আমাদের মতো মানুষ কঠোর পরিশ্রম করতে পারে। যুদ্ধবিধ্বস্ত সুদানে ফিরে যাবার চেয়ে আমি এখানেই মরতে চাই। মুজাহিদের গল্প একার নয়। যুদ্ধ, দারিদ্র্য আর অনিশ্চয়তা থেকে বাঁচতে আফ্রিকার হাজারো মানুষের ইউরোপমুখী যাত্রার প্রতিচ্ছবি এটি। সীমান্তে কাঁটাতার আরও উঁচু হচ্ছে, নজরদারি আরও কঠোর হচ্ছে, কিন্তু নিরাপদ জীবনের আশায় মানুষের যাত্রা এখনো থামেনি। চৈতি সরওয়ার, ৭১। স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা সীমান্তে দেখা দিয়েছে এক অভূতপূর্ব এবং ভয়াবহ মানবিক সংকট। সাম্প্রতিক দিনগুলোতে মরক্কো সীমান্ত পেরিয়ে প্রায় ৫০ থেকে ৬০ হাজার অভিবাসন প্রত্যাশী হুট করেই সেউতায় প্রবেশ করেছেন, যা অঞ্চলটির স্বাভাবিক জনসংখ্যার ২/৩ চেয়েও বেশি। কিন্তু কিভাবে এবং কেন ঘটল এই ঘটনা? এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা তা নিয়ে বর্তমানে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। মরক্কো সীমান্তবর্তী স্পেনের ছোট স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা। ১৫৮০ সাল থেকে স্পেনের নিয়ন্ত্রণে আছে অঞ্চলটি। মরক্কোর সঙ্গে সেউতা ছাড়াও স্পেনের আরেক স্বায়ত্তশাসিত ভূখণ্ড মেলিয়ার সীমান্ত রয়েছে। দীর্ঘদিনের শান্ত এই ভূখণ্ডটি হঠাৎ করেই পরিণত হয়েছে মানবিক সংকটের উপকেন্দ্রে। সীমান্ত নিরাপত্তা কার্যত ভেঙে পড়ায় সমুদ্রপথ সাঁতরে এবং বেড়া ডিঙিয়ে মাত্র কয়েকদিনে হাজার হাজার মানুষ প্রবেশ করেছে সেউতায়।
মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সহজে ইউরোপে প্রবেশের ভুয়া প্রতিশ্রুতি এবং ভাইরাল ভিডিওর জেরে এই হুট করে অভিবাসী স্রোত তৈরি হয়েছিল, নাকি এর পেছনে কোনো সুপরিকল্পিত বা রাজনৈতিক উদ্দেশ্য ছিল, তা নিয়ে বর্তমানে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে এর পেছনে লুকিয়ে আছে ভূ রাজনীতি। গত ২০ জুলাই স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আলজেরিয়া সফর করার পরপরই মরক্কো সীমান্ত ঢিলেঢালা করে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। তবে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মানব পাচারকারীদের দিকেই আঙ্গুল তুলেছেন। তার দাবি, সুপ্রিম কোর্টের রায়ের কারণে অভিবাসীদের আর ফেরানো যাবে না, এমন ভুয়া গুজব ছড়িয়ে পাচারকারীরা এই বিপুল সংখ্যক মানুষকে সীমান্তে উস্কে দিয়েছে। এই সংকট কেবল স্পেনের ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকেনি, নাড়িয়ে দিয়েছে পুরো ইউরোপীয় ইউনিয়নকে। সানচেজ সরকার পরিস্থিতিকে ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন হিসেবে উল্লেখ করলেও ডানপন্থী দলগুলো সরকারের শিথিল অভিবাসন নীতিকেই দুষছেন। এদিকে ইতালিও স্পেনকে সাময়িকভাবে সেনজেন অঞ্চল থেকে বহিষ্কারের দাবি তুলেছে। অন্যদিকে ফ্রান্স জোরদার করেছে স্পেনের সঙ্গে তাদের নিজস্ব সীমান্ত নিরাপত্তা। শুধু ইতালি আর ফ্রান্সই নয়, ইউরোপের প্রায় ২ ডজন দেশের রাষ্ট্রপ্রধান স্পেনের অভিবাসন নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। সেউতার এই সাম্প্রতিক ঘটনা আফ্রিকান অভিবাসীদের ইউরোপ প্রবেশ কতটা ঝুঁকিপূর্ণ ও রাজনৈতিক সংবেদনশীল তা আবারও বিশ্বমঞ্চে স্পষ্ট করে তুলল। মনিরুজ্জামান বাবু, ৭১। হরমুজ প্রণালী ও পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সোমবার আলোচনায় বসবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ে ওমানের সাথে চলমান আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই আলোচনা হরমুজ প্রণালী আবার খুলে দেয়া বা বন্ধ রাখার বিষয় নয়, বরং প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণের বিষয়ে আলোচনা চলছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানের সঙ্গে আজ নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানান, এই আলোচনায় হরমুজ প্রণালী আবারও খুলে দেয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে প্রাধান্য পাবে। যুদ্ধ বড় হলে অনেক মানুষ নিহত হবে, কিন্তু সেটি চান না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর তাই তিনি ইরানকে আবারও সমঝোতার সুযোগ ও সময় দিতে চান বলে জানিয়েছেন। আর এ সমঝোতার কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে অস্বীকৃতি জানান ট্রাম্প। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরানের কাছ থেকে ফোন এসেছে। তারা আমাকে ইরানে বড় হামলার পরিকল্পনা স্থগিত করার অনুরোধ জানায়। হামলার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত, কিন্তু বন্ধু রাষ্ট্ররা যখন কোনো অনুরোধ জানায় তখন সেটা রাখতেই হয়। আমাকে জানানো হয়েছে হরমুজও ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে একটি চুক্তি হবে, তাই আমি রাজি হয়েছি। তবে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি ট্রাম্পের দাবি অস্বীকার করেছে। তাদের দাবি, আরও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকতে তেহরান যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের অনুরোধ করেনি। পাশাপাশি তারা ট্রাম্পের দাবিকে নতুন মিথ্যা ছাড়া আর কিছুই নয় বলে উল্লেখ করেছে। রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির আলোচনা চূড়ান্তকরণের পথে রয়েছে। তবে সোমবারের আলোচনার জায়গা বা সম্ভাব্য অংশগ্রহণকারীদের বিষয়ে কোনো পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওমানের সঙ্গে হরমুজ প্রণালী আবার খুলে দেয়া বা বন্ধ রাখার বিষয়ে নয়, বরং উভয় দেশের সার্বভৌম অধিকার, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করে প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণের লক্ষ্যে আলোচনা চলছে। তবে হরমুজ আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলেও জানান তিনি। একই দিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন, দেশটি যেন জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে দেয়া প্রতিশ্রুতি মেনে চলে এবং এটা মেনে তেহরানের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি নির্ধারণ হবে বলেও জানান তিনি। সৃষ্টি ঘটক, ৭১। ইরানের বিরুদ্ধে দীর্ঘ ৬ মাসের সামরিক অভিযান চালিয়েও ঘোষিত রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও তেহরানের নীতি বা আচরণে স্থায়ী পরিবর্তন আনতে ব্যর্থ হওয়ায় এটি ওয়াশিংটনের জন্য কৌশলগত ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার সীমাবদ্ধতা এবং বৈশ্বিক নেতৃত্বের চ্যালেঞ্জকে সামনে নিয়ে এসেছে। বিশ্লেষকরা বলছেন, দিনঘাতে গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদের উপর চাপ বেড়েছে, যা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্রের দুর্বলতার বার্তা দিতে পারে। প্রতিবেদনে বলা হয়, সামরিক চাপ সত্ত্বেও ইরান তার কৌশলগত অবস্থান ধরে রেখেছে। দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি ধ্বংস হয়নি এবং হরমুজ প্রণালীর উপরও প্রভাব বজায় রয়েছে। এদিকে যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের কিছু মিত্র দেশের মধ্যে ওয়াশিংটনের নীতিগত ধারাবাহিকতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ফলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি অন্যান্য শক্তির সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা করছে। প্রতিবেদন অনুযায়ী এই যুদ্ধের প্রভাব কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক অঙ্গনে এটি যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন প্রশ্ন তুলছে। বর্তমান পরিস্থিতিতে কোনো পক্ষই দ্রুত চূড়ান্ত সাফল্য অর্জনের অবস্থানে নেই। ফলে সংঘাতটি সাময়িক যুদ্ধবিরতি ও পুনরায় উত্তেজনা বৃদ্ধির একটি দীর্ঘমেয়াদী চক্রে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শারমিন স্বপ্না, ৭১। এবং এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নতুন নতুন খবর এবং বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে আগামীকাল সকাল ৯:৩০টায়। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।